নমস্কার। এমএস মোটিভেশনাল স্টোরিতে আপনাদের স্বাগত। লেখক সালাউদ্দিনের লেখা অবহেলার শেষে গল্পের তৃতীয় পর্ব তোমাদের পাঠ করে শোনাচ্ছি। ডিভোর্স লেটারটা বাবার হাতে পড়তেই বাবা আমাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, এইসব কি? মা মরছে এখন 15 দিন হয় নাই, এর আগে তোরে ডিভোর্স দিচ্ছে? ও ভাবছেটা কি? আমার আগেই সন্দেহ হয়েছিল। খালি যখন ওর মা এসব বিয়ে ঠিক করে গেছে, তোর মা তো খালি লাফাইছে, পোলা ভালো পোলা ভালা কইয়া এখন যে তোর জীবনটা নষ্ট কইরা দিল। ততক্ষণে আমার ভাবি রান্নাঘর থেকে দৌড়ে আসে, এসেই বলতে থাকে, পোলাটা এত ভালো ভাবছিলাম, আর তার ভিতরে ভিতরে এই মার পছন্দে বিয়া কইরা এখন মা মরতেই ডিভোর্স দিয়া দিচ্ছে। এতক্ষণে বুঝলাম তাইলে মনে হয় মারে খুশি করার লাইগা বিয়ে করছিল। এখন মা মহিলা গেছে, গার বউ ডিভোর্স দিচ্ছে, আমি শুধু অভিনয়ে কান্না করতে থাকি। ভাবি আমার মাথায় হাত দিয়ে বলতে থাকে, কান্দিস না, আমি আছি না, কাঁদতে হইব না তোর, আমরাই তোরে দেইখা রাখবো। আমি শুধুই অভিনয় কান্নাকাটি করে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে বসে থাকি আর ভাবতে থাকি, সবকিছু তো আমার কারণেই হয়েছে, সব দোষ আমার, ওনার তো কোনো দোষ নেই। আমার পরিবারের সব কাছে উনি এত প্রিয় ছিল, আর আজকে সবাই ওনাকে নিয়ে কত খারাপ মন্তব্য করতেছে। সবকিছুতে তো আমারই দোষ। এখন যদি গিয়ে আমি দোষের কথা বলি, আব্বা আমাকে আস্ত রাখবে না। আমি ওই দিন রাতে বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে ডিভোর্সের কথা জানাতেই ও যেন চমকে ওঠে আর বলতে থাকে, কি বলো, এইসব ফাজলামো বন্ধ করো, ডিভোর্স দিচ্ছে বললেই হয়ে গেল? আমি বলি, হ্যাঁ, মোহরানার সব টাকা আগেই পরিশোধ করা ছিল, বিয়ের দিন দিয়ে দিয়েছিল, তাই সমস্যা নাই। ও বলে, তবে এখন কি করব? আমি বলি, তুমি এবার তোমার বাসায় জানাও। সে উত্তর দেয়, কি বলছো তুমি? বাসায় জানালেই হবে নাকি? আমার বাড়িতে রাজি হবে না, আর তাছাড়া ডিভোর্সি মেয়েকে কি ভালো? আমি বলি, কি বলতে চাও তুমি? ডিভোর্সি মেয়ে ভালো না মানে? আমি কি করেছি? তোমার কথাই তো আমি আমার স্বামীর সংসার ছেড়ে আসছি, এবার তুমি তোমার বাড়িতে জানাও। সে বলে, এটা কোনোদিনই সম্ভব না, আমি পারবো না, আর তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তবে পালিয়ে বিয়ে করতে হবে। আমি বলি, পালিয়ে বিয়ে করব কেন? এত- এতদিন তো আমাকে জ্বালিয়ে মারছো, খালি ডিভোর্স আর ডিভোর্স, এখন এই কথা বলছো কেন? আমি অত কিছু বুঝি না, তুমি কবে আমাকে বিয়ে করবে সেটা বলো। সে বলে, ইসলামী শরিয়াত তো বলে মেয়েদের ডিভোর্স হলে 4 মাস, ফিকিহের মাসালাতে এটাকে 3 তুহুর বলা হয়। যদি এটা অনেক দিন আগে পড়েছিলাম, যদি ভুল হয়ে থাকে আমাকে বলে দিবেন দয়া করে। ইদ্যত পালন করতে হয়, ওই কয়টা দিন আগে শেষ হোক তারপর বলি। আমি বলি, আমার সেটা প্রয়োজন নেই, সে এটা প্রেগনেন্সির শিওর হওয়ার জন্য, আর আমাদের এমন কোনো সম্পর্কই ছিল না যে আমার বাবু হওয়ার সম্ভাবনা থাকে। সে বলে, তুমি বললেই হলো, এমন কি শিওর আছে? একসাথে 2 মাস থাকছো, কত কিছুই তো হতে পারে। আমি বলি, কি বলতে চাও তুমি? তোমার কি আমার প্রতি বিশ্বাস নেই? আমি আর না করার পরেও তুমি এই কথাটা কিভাবে বলতে পারলে? সে বলে, বলতে পারলাম কি আবার? তুমি কি দুধে ভাতে ধোয়া তুলসী পাতা নাকি? না মহা মনীষী যে তোমার কথা বিশ্বাস করতেই হবে। আমি বললাম, এই 3 বছরে তুমি আমাকে এতটুকু চিনেছ, আমাকে এতটা বিশ্বাস হলো না তোমার? নাকি আমাকে বিয়ে করারই ইচ্ছা নেই তোমার? সে বলে, আমি জানি না, আমি বাড়িতে কোনোদিনই তোমার কথা বলতে পারবো না। যদি পালিয়ে যেতে পারো তবে আমি রাজি আছি। আমি পুরা উত্তাল সাগরের মাঝে পড়ে যাই, কোন দিকে যাব কোনো কিছু মাথায় আসে না। এখন যদি পালিয়ে না যাই তবে ও আমাকে বিয়ে করবে না, আবার পালিয়ে গেলে আমার বাবার সব মান সম্মান ধুলায় মিশে যাবে, সবাই টিটকারি করবে। তারপরও আমি বাধ্য হয়ে ওকে বলি যে, হ্যাঁ, আমি পালিয়ে যেতে রাজি আছি, এখন বলো কবে বিয়ে করবে? সে বলে, সেটা আমি কি বলবো, তুমি ঠিক করো, আর টাকা ম্যানেজ হলে তারপর আমাকে বলবে। আমি বলি, টাকা ম্যানেজ হলে মানে? টাকা কি আমি দিব নাকি? টাকা আমি কোথায় পাবো? সে বলল, টাকা কোথায় পাবো মানে? দেনমোহর এর টাকা কি হয়েছে? আমি বলি, দেনমোহরের টাকা? উনি বিয়ের সময় পুরোটা দিয়ে দিছিল, ওটা আব্বুর কাছ থেকে আমি নিতে পারবো না। সে বলে, নিতে না পারলে বিয়ে হবে কি করে? আমি একটা টাকাও খরচ করতে পারবো না, আমার কাছে কোনো টাকা নাই। আমি বলি, কি বলছো তুমি এসব? তোমার কাছে যদি বিয়ে করার মতো টাকাই না থাকে, আবার বাড়িতেও জানাতে না পারো, তবে আমার সংসার ভাঙলে কেন? সে বলে, আমি তো ভাবছিলাম দেনমোহরে 2 লাখ টাকা পাবা।
ওইগুলোই দিয়েই হবে। আমি বলি, তুমি ইদ্যত পালনের কথা জানো, তবে এটা জানো না স্ত্রী নিজে ডিভোর্সি দিলে ওইটা খোলা তালাক বলে। এটা স্বামীর টাকা দিতে হয় না, উল্টো স্বামীকে টাকা দিয়ে ওই তালাক নিতে হয়। তুমি কেন তবে শুধু শুধু আমার সংসার ভাঙলে? ও বলে, দেখো, যা হওয়ার হয়ে গেছে, তুমি আবার চলে যাও। আমার তোমাকে বিয়ে করা সম্ভব না। আমি বলি, সম্ভব না মানে? তুমি আমাকে ভালোবাসো না? যদি আমাকে বিয়েই না করো, তবে আমার সাথে রিলেশন কেন করলে? সে বলে, তোমার বিয়ের আগে হলে হয়তো বাড়িতে বলতে পারতাম। এখন তুমি একটা ডিভোর্সি মহিলা। ডিভোর্সি মহিলাকে বিয়ে কোনো পরিবার মেনে নিবে? আর আমি ভাবছিলাম তুমি দেনমোহরের টাকা পাবে, সেটা দিয়ে না হয় বিয়ে করে নিব। পরে 2-1 বছর বাড়িতে আসলে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তুমি টাকাটা দিতে পারবে না, তাই আমিও বিয়ে করতে পারবো না। আর আমি তোমাকে আজ থেকে ভালোবাসি না, আমাকে আর ফোন দিবা না। এটা বলেই সে ফোন কেটে দেয়। আমি ফোন দিলে আর রিসিভ করতাম না। আমি কার জন্য সব ছেড়ে চলে আসলাম, আর সে আমাকে এই কথা বলতেছে, কার জন্য আমি এত কিছু করলাম? আমি এখন কোন দিকে যাব? আমি আমার বাবা মাকে কি বলবো? আর যদি আমি আমার স্বামীর বাসায় কাছে ফিরে যাই, তবে ওনার সামনে আমি কোনোদিন মুখে দাঁড়াতে পারবো না। কিভাবে জবাব দিব ওনার কথাগুলোর? আমার চারদিক অন্ধকার হয়ে আসে। এত কিছু চাপ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে দেখি আমার পাশে আমার মা আর ভাবি বসা। ওনারা আমার অজ্ঞান হওয়াটাকে সেইভাবেই দেখে, যেটা 8টা 10টা নববিবাহিত মেয়ের মাথা ঘুরে পড়ে যাওয়া আর অজ্ঞান হয়ে যাওয়াটাকে দেখে। মানে আমি প্রেগনেন্সির কথা বলছি। কিন্তু আমি তো জানি সে আসলে কি হয়েছে। আম্মু চলে গেলে আমি ভাবিকে বলি যে, ভাবি, তোমরা যা ভাবছো আসলে তা না। আমার অনেক টেনশন হচ্ছিল, যার ফলে এমনটা হয়েছে। আর আমার প্রেগনেন্ট হওয়ার সুযোগ নেই। ওনার সাথে আমার কোনো তেমন সম্পর্ক ছিল না। আমার ভাবি বলে, কি বলছো তুমি এসব? ও তোমাকে প্রথম থেকেই মেনে নেয়নি? তুমি আমাদের বলনি কেন? আমি কি বলবো ভেবে পাইনি, কারণ উনি তো আমাকে মেনে নিতে অস্বীকৃতি জানায়নি। আমার জন্যই তো এসব হলো। তাই আমি আর কোনো কথার উত্তর দিতে পারিনি। শুধু বলি, ভাবি বাদ দিন তো, ওইসব আর বলবেন না। ভাবিও আর কিছু বলে না, চলে যায়। পরদিন আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন দিই। তখনও আমাকে যে কথাগুলো বলে তা শুনে আমার মনে হয় এক্ষুনি আমার পায়ের তলার মাটি সরে যাক। আমার আর এই পৃথিবীতে থাকার প্রয়োজন নেই। যাক, এত বছর ধরে ভালোবাসি, যার মায়ায় আমি স্বামীর সংসার ছেড়ে চলে এসেছি, যার জন্য আমার স্বামী মনে কষ্ট দিয়েছে, আমার অসুস্থ শাশুড়িকে মন কষ্ট নিয়ে পৃথিবী ত্যাগ করতে হয়েছে। সে কিনা আজকে বললো আমি কেবল তোমার টাকাগুলোর জন্যই বিয়ে করতে চেয়েছিলাম। এখন তুমি নাকি টাকাই খরচ করতে পারবে না। আমি অত টাকা কোথায় পাবো না, আর বিয়েও করতে পারবো না। আর বাড়িতে আমি একজন অবিবাহিত ছেলে হয়ে যদি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ের কথা বলি, তবে আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করবে। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর ভালোবাসি না। আমাকে আর 2বার কল দিবে না। আমি কার জন্য এত কিছু করলাম? কার জন্য? কার জন্য সবকিছু ছেড়ে আসলাম? আমার আর কিছুই ভাল লাগতো না। আমার বাড়িতে প্রতিনিয়ত আমার স্বামীকে নানান কথা বলতে থাকে। আগে সহ্য হলেও পরে আর আমার এই কথাগুলো সহ্য হয় না। উনি কেন এত কথা শুনবেন? ওনার তো কোনো দোষ ছিল না, ওনার মাঝে তো কোনো কিছুরই কমতি ছিল না। আমি তো ভালোবাসাগুলোকে দূরে ঠেলে দিয়েছি। কেন করলাম আমি এসব? কেন? একটা বারের জন্য আমি ওনার কথা ভাবলাম না। আমি এতটাই স্বার্থপর হয়ে গেলাম। উনি কি কখনো আমাকে ক্ষমা করতে পারবেন? আর উনি কি সুযোগ আছে? আমার ওনার কাছে ক্ষমা নেওয়া উচিত? এমন হাজারটা প্রশ্ন আমাকে প্রতিনিয়ত তাড়া করতে থাকে। বিবেকের ছুড়ে দেওয়া প্রতিটি গম্ভীর প্রশ্ন আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করতে থাকে। আমার মন চায় যদি একটিবারের জন্য হলেও ওনাকে শক্ত করে জড়িয়ে ধরতে পারতাম, চোখের পানিতে ওনার বুকটা ভিজিয়ে দিতে পারতাম। হয়তোবা উনিও আমাকে জড়িয়ে বলতো, আর কাঁদতে হবে না, ভালোবাসি তোকে, খুব ভালোবাসি, কথা দে আর কখনো ছেড়ে যাবি না। আমি তখন ওনার বুকে মাথা লুকিয়ে বলতাম, এই জীবনে যত দিন আছে কখনো আর ছেড়ে যাব না, শুধু একটি বার আপনার বুকে ঠাঁই দিবেন আমায়। কিন্তু এই কথাগুলো কেবল কল্পনার জায়গায় দেওয়া যায়, বাস্তবতা অনেক ভিন্ন। আমি কখনো ওনার সামনে দাঁড়াতে পারবো না, ওনার চোখে চোখ রাখতে পারবো না, ওনার বুকে মাথা রাখতে পারবো না, শক্ত করে একবার জড়িয়ে ধরতে পারবো না। জানি না কখন সম্ভব কিনা। আমি পারবো না, আমি হয়তো পারবো না।
তবে আজকে কেন জানি না মনে হচ্ছিল, হ্যাঁ আমি ওনাকে খুব ভালোবেসে ফেলেছিলাম। ওই পুরনো সিম কার্ড, সেই ৩ বছরের মায়া আমাকে শেষ করে দিয়েছে, আমার ভালোবাসাকে শেষ করে দিয়েছে। এসব ভাবতেছিলাম ঠান্ডা ফ্লোরে বসে। কাঁদতেও শরীরে অনেক শক্তি ব্যয় হয়, তাই খুব ক্লান্ত লাগছিল। একটু ঘুমালে মনে হয় ভালো হতো, এই ভেবে ফ্লোর থেকে বিছানায় যেতেই ঝুন ঝুন শব্দ আমার কানে বাজতে থাকে। হ্যাঁ, এই ওই দিনের আসার সময় পায়েলগুলো রেখে আসিনি। উনিও আমাকে বারণ করেনি, হয়তোবা ভালোবাসতেন বলেই কিছু বলেনি, নতুবা আমার সাথে আর কথা বলার রুচি হয়নি। তাই আমারও রাগের সময় খেয়াল করিনি। বিছানায় বসে এক নজরে তাকিয়েছিলাম পায়েলগুলোর দিকে। রেডিমেড জিনিস নয়, অর্ডার দিকে বানানো। একটা পায়েল খুলে প্রতিটা অংশ ভালো করে খুঁটিয়ে দেখছিলাম। খোদাই করে খুব সুন্দর করে লেখা ছিল এ। আমার একটু দূরেই লেখা আই, একটু উঁচু করে লেখা, তারপরে লেখা ইউ। এই ছোট ছোট সংক্ষিপ্ত লেখাগুলোর মানে সবাই বোঝে। আমি সেদিন বুঝেছিলাম। পায়েলটা বুকে জড়িয়ে কান্না করি, এত ভালোবাসা জমা ছিল আমার জন্য, আর আমি একটু অর্জন করতে পারলাম না। পায়েলই কি কেবল এটা লেখা ছিল, না প্রতিটা জিনিসই এভাবে লেখা ছিল? আর আমি সেগুলো আমার গলায়, আমার হাতে এক জায়গায়ও স্থান দিতে পারতাম। শুধুমাত্র পায়ে স্থান দিতে পারলাম। আমি নির্বোধ, সবচেয়ে নির্বোধ। বৈধ ভালোবাসাগুলোকে দূরে ঠেলে দিয়ে এক অবৈধ মায়ায় জড়িয়েছিলাম। অন্ধকার হয়ে আসে আমার পৃথিবীটা। অনেকে হয়তোবা ওই সময় আত্মহত্যা করে ফেলতো, কিন্তু আমি করিনি। আমার যে সেই হারানো ভালোবাসা পেতেই হবে। এই পৃথিবীতে যদি না পাই, পরের জগতে হয়তোবা পাবো। আর যদি আত্মহত্যা করি, তবে তো কোনো জগতেই আমি সেই ভালোবাসা পাবো না। সেই চিন্তায় বেঁচেছিলাম। এই গল্প পুরোটা পড়তে চাইলে গল্পের শেষে লেখা কথাগুলো অবশ্যই পড়বেন। প্রতিদিন ভাবতে থাকি ওনাকে একটু ফোন দিই অন্তত, কিন্তু সাহসে কুলোয় না। আমি পারি না ফোন দিতে। এভাবে প্রায় 10 দিন কেটে যায়, মনে হয় আরো বেশি ও হতে পারে। একদিন রাতে খেতে বসেছি, তখন একটা মেসেজ আছে। আমি খাওয়া শেষ করে সেটা দেখতে মন থাকে। পরে ঘুমানোর আগে ফোন হাতে নিলে মেসেজটা দেখি। মেসেজটা আমার স্বামীর নাম্বার থেকে এসেছে। আমি তাড়াতাড়ি সেটা পড়তে বসি। অনেক বড় করে একটা মেসেজ। কি রেখে কি পড়বো আমি বুঝতে পারছি না। অবশেষে শুরু থেকে মন দিয়ে শুরু করি। উনি লিখেছেন, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি কেমন আছি তা বললেও চলবে। আজ আমার মৃত্যু 40 দিন হলো। যদিও এই দিন হিসাবে বিশেষ কোনো কিছুই নেই, তবুও আমি এই দিনটা একটা বিশেষ দিন ধরে নিয়েছিলাম। ইসলামী শরিয়াতে 40 খুব প্রশংসনীয়, তাই আর কি। আমি ঠিক করে রেখেছিলাম আমুর মৃত্যুর 40 দিন পর্যন্ত তোমাকে সময় দিব, কিন্তু তুমি এই দিনগুলোর মাঝে একটা বারের জন্য যোগাযোগ করনি। কি দোষ করেছিলাম? না হয় রাগের মাথায় একটা থাপ্পড়ি দিয়েছিলাম। কই, এতদিন তো কিছু বলিনি। তোমার তো অনিয়মের পরেও কিছু বলিনি, কিন্তু যেদিন শুনি যে আমার আম্মু সব জেনে গেছে, ওই দিন থেকে আমার রাগ চলে আসে। তবুও তোমাকে কয়েকদিনের সময় দিয়েছিলাম। খুব ভালোবাসতাম তোমাকে, খুব খুব। তাই সহজেই ভুলতে পারিনি। তুমি নিজে যদি ডিভোর্সটা দিতে, তবে তোমার বাড়িতে অনেক সমস্যা হতো, তাই বাধ্য হয়ে আমি ডিভোর্সটা দিই। আজ প্রায় 22 দিন হয়ে গেছে তুমি চলে গেছো। একটা বারের জন্যও মনে হলো না যে আমি একা একা কিভাবে চলি? কে রান্না করে দেয়? কিভাবে সময় মতো অফিসে যাই? আমি কি করে ঠিক মতো অফিসে যেতে পারি? ঠিক সময় মতো খেতে পারি? সময় মতো ঘুম থেকে উঠতে পারি? একটা বারের জন্য জানতে চাওনি আমি বেঁচে আছি না মরে গেছি? তার খোঁজও নাওনি। ওইদিন আমার অফিসে এসে সবার সামনে তোমার বাবা আমাকে প্রায় 30 মিনিট টানার কথা বলেছে। কতটা অপমান করেছে সবার সামনে। একটা বারও আমি ওনার দিকে মুখ তুলে তাকাতে পারিনি। একবারও বলিনি যে আমি কিছুই করিনি, আপনার মেয়ের জন্যই এই সব হয়েছে। বললে হয়তো তুমি অনেক কথা শুনতে, লোকে তোমাকে খারাপ ভাবতো, তুমি অনেক বকা খেতে। তাই ওই দিন তোমার নামেও কোনো অভিযোগও করিনি। কেন জানো? বড্ড ভালোবাসতাম যে তোমাকে। অফিসের কলিগরা আমায় বাজে ছেলে ভেবেছে ওই দিন, কিন্তু আমি একবারও তাদের ভুল শুধরে দিইনি, কারণ একটাই, বড্ড ভালোবাসতাম তোমাকে। কিন্তু তুমি একটি ভালোবাসনি, একটুও না। তাই প্রতিটা মুহূর্তে কষ্টে কষ্টে তোমাকে ভুলতে শিখেছি, একাকী বাঁচতে শিখেছি। হ্যাঁ, এখন থেকে আর ভালোবাসি না তোমাকে, না একটুও ভালোবাসি না।
সব ভালোবাসা শেষ হয়ে গেছে। এখন তোমার জন্য মনে কেবল ঘৃণা ছাড়া আর কিছুই নেই। ক্ষমা করে দিও, তোমার জীবনের অনেকটা সময় আমার কারণে নষ্ট হয়ে গেছে। আর একটা কথা, আজ থেকে আর কোনো সম্পর্ক নেই তোমার সাথে। তাই তোমার খোঁজ নেওয়ার প্রয়োজন নেই, আর কোনো ফোন দেওয়ারও প্রয়োজন নেই। ভালো থাকবেন। মেসেজটা পড়ার পর আমার কেমন লাগছিল তা আমি নিজেও বলতে পারবো না। আমি চিৎকার করে কেঁদেছিলাম ওই দিন। অত কান্নাও আমি জীবনে করিনি। আমার ঘর থেকে আব্বুর ঘর দূরে, ভাইয়ের ঘর থেকেও দূরে, আর রুমের দরজাও লাগানো, তাই কেউ শুনতে পায়নি আমার কান্না। সারাটা রাত ঘুমোতে পারিনি। কান্নায় কান্নায় কাটে পুরো রাত। সে রাতে ক্লান্ত হয়ে ঘুমাই। সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠি। তখন রান্না প্রায় শেষ, তবুও ভাবিকে সাহায্য করার জন্য চাই। ভাবি আমার দিকে তাকাতেই বলতে থাকে, অবন্তী তোমার চোখ এমন লাল কেন? ঘুমাওনি ঠিক মতো? আমি বলি, হুম ভাবি, ঘুম হয়নি বেশি। ভাবি বলে, তোমাকে বলছি না কান্নাকাটি করবে না, যে কিনা 2 মাসের বউকে ডিভোর্স দিয়ে দেয়। তাও মা মরার 15 দিন মাঝেই ওরকম বাজে লোকের জন্য কান্নার কোনো মানেই হয় না। আমরা আছি না, কোনো টেনশন করবি না। আমি বলি, ভাবি প্লিজ ওনাকে কিছু বলবেন না। ভাবি রাগে ফুঁসতে ফুঁসতে বলে, এত দরদ উতলাতে পড়ছে ওই সব হারামির জন্য? কিসের দরদ? আমি শুধু বলি, ভাবি প্লিজ এখন কিছু বলো না, রাতে তোমার সাথে কথা আছে। সবাই ঘুমালে তারপর আমার রুমে এসো। ভাবি বলে, আচ্ছা ঠিক আছে। সবাই ঘুমিয়ে পড়লে ভাবি আমার রুমে আসে। আমি ভাবিকে আস্তে আস্তে সব বলি। কথা শেষ হতে ভাবি জল জল চোখে আমার দিকে তাকিয়ে থাকে। আমি হঠাৎই জোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আমার গালে। আমি হতভম্ব হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি। গল্পটির এই 3য় পর্ব এখানেই শেষ করছি। ফিরে আসবো শেষ পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করে আজকের গল্পটি এখানে শেষ করলাম।